নির্বাচন নিয়ে এই অস্থিরতাটা যেটা তৈরি হচ্ছে এবং আমাদের মধ্যে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক তারা এইটা আমার কাছে খুব ভালো ঠেকছে না এই কারণে যে এই মুহূর্তে আসলে আমাদের কনসার্নটা কি হওয়া উচিত যে এই সরকার যতদিন থাকবে 6 মাস কিংবা 1 বছর কিংবা 2 বছর যদি থাকে তাহলে এই সরকারকে কিভাবে স্ট্যাবল করে দেশের এই খাদের কিনারে পড়া অর্থনীতিকে আপনার সচল করা যায়। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও কিন্তু তাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমরা যেটি নিয়ে শিরোনাম করেছি নির্বাচনের সময় বিতর্ক, অনেকটা মাননীয় প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের একটি ধারণা দিয়েছেন কবে হতে পারে। 26 সালের প্রথমার্ধ পর্যন্ত সেটি যেতে পারে, কিন্তু এটি নিয়েও কি এক ধরনের অস্পষ্টতা রয়েছে কিনা? আপনার কি মনে হয় যে নির্বাচনের যে ধোঁয়াশা সেটি আসলে কাটছে কিনা প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে? আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে শুভেচ্ছা, আমাদের দুই আলোচক সিনিয়র ভাই তাদেরকেও শুভেচ্ছা। নির্বাচনে আমি তো কোনো অস্পষ্টতা দেখি না। বিশেষ করে আমাদের ইউনূস স্যার তো খুব ভালোভাবে কথা বলেন স্পষ্টভাবে, এবং একটা বিষয় লক্ষ্য করেছেন হয়তো যে বক্তব্য দিলে আমাদের গতানুগতিক নেতা কিংবা সরকার প্রধান দায়িত্বশীলদের মতো আপনার লিখিত ডকুমেন্ট পড়েন না, যেটা নিজে ব্রেনস্টর্মিং করে ধারণ করেন সে আঙ্গিকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই কথা বলেন। তিনি পরিষ্কারভাবেই বলেছেন যে যদি আপনারা নির্বাচন কেন্দ্রিক কিছু সংক্ষিপ্ত সংস্কার চান তাহলে আগামী বছর অর্থাৎ এই যে এখন 24-25 সালের শেষ দিকে ডিসেম্বরের নাগাদ একটা নির্বাচন করা সম্ভব। আর যদি আপনারা একটু বিস্তৃত পরিসরে সংস্কার চান, যেটা জন আকাঙ্ক্ষা এবং বিশেষ করে ছাত্র নাগরিকদের মধ্যে প্রত্যাশা, তাহলে আরও মাস 6 সময় লাগবে, এরকম বোধহয় শব্দটি তিনি বলেছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার আরও মাস 6 ধরলে আপনার সেটা স্বাভাবিকভাবেই পরবর্তী বছরের জুন পর্যন্ত চলে। আর যেটা আমার মনে হয় যে একটু বিতর্ক হচ্ছে বা অনেকে প্রশ্ন তুলছেন সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবসের দিন। পরের দিন সম্ভবত প্রধান উপদেষ্টার প্রেস সচিব তাদের ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যখন নির্দিষ্ট টাইমক্ষণের কথা বলেছে, সেখানেও তিনি আপনার ওইভাবেই বলার চেষ্টা করেছেন যে নির্বাচনের একটা রোডম্যাপ, সম্ভাব্য তারিখ, দিন তারিখ তো প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, দিন তারিখ বলতে টাইম লিমিটটা বলে দিয়েছেন, সেখানে তিনি একটু স্পেসিফিক করে বলেছেন যে জুন পর্যন্ত হবে। আমি কোনো অস্পষ্টতা দেখি না, বরঞ্চ নির্বাচন নিয়ে এই অস্থিরতাটা যেটা তৈরি হচ্ছে এবং আমাদের মধ্যে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক তারা, এইটা আমার কাছে খুব ভালো ঠেকছে না এই কারণে যে এই মুহূর্তে আসলে আমাদের কনসার্নটা কি হওয়া উচিত যে এই সরকার যতদিন থাকবে 6 মাস কিংবা 1 বছর কিংবা 2 বছর যদি থাকে তাহলে এই সরকারকে কিভাবে স্ট্যাবল করে দেশের এই খাদের কিনারে পড়া অর্থনীতিকে আপনার সচল করা যায়। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও কিন্তু তাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্থনৈতিক চ্যালেঞ্জ, তারপরে কর্মসংস্থানের একটা বিষয়, এবং সবচেয়ে বড় আরেকটি আমাদের সকলের বিবেচ্য বিষয় এই যে বাংলাদেশের 53 বছর ইতিহাসে একটা যুগান্তকারী পরিবর্তন ঘটে গেল। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের সরকার পরিবর্তন হয় নাই যে সরকারের প্রধানের বা সরকার পরিবর্তনের সাথে সাথে একেবারে বিভিন্ন ইনস্টিটিউশন প্রধান, সেটা পুলিশ প্রধান, বাইতুল মোকাররমের ইমাম, খতিব থেকে শুরু করে সব পালাই গেছে, এবং 5, 6, 7, 8 প্রায় 4 দিন একটা সরকারবিহীন রাষ্ট্র ছিল। খুব বেশি ম্যাচাকার, খুব বেশি বিশৃঙ্খলা নৈরাজ্য কিন্তু হয় নাই। তাহলে ওই সময় যে আমাদের জাতীয় ঐক্য এবং সংহতিটা তৈরি হয়েছিল সেটাকে ধরে রেখে এই যে আজকে রাজনীতি এবং রাষ্ট্র সংস্কার একটা প্রত্যাশা তৈরি হয়েছে, এই সংস্কারগুলো করে কিভাবে আমরা আগামীতে বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে আসলে প্রতিষ্ঠিত করতে পারি। কারণ আমি মনে করি যে এই 54 বছরে একটা রাষ্ট্র যে কিছু প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে আপনার দাঁড়িয়ে থাকে, আমরা সে ধরনের প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানে আমরা গড়ে তুলতে পারি। আমাদের যদি বলেন জুডিশিয়ারি, আমাদের যদি বলেন দুর্নীতি দমন কমিশন, আমাদের যদি বলেন নির্বাচন কমিশন, আমাদের যদি বলেন একটা গণমাধ্যম, যে সরকার এসেছে সবাই তার মতো করে ওই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার চেষ্টা করছে, যার ফলে আমরা এমনকি একটা জবাবদিহিতামূলক যে প্রজাতন্ত্রের কর্মচারী যে সরকারি প্রতিষ্ঠান সেটা আমরা গড়ে তুলতে পারিনি, যার কারণেই কিন্তু এইরকমের একটা অভ্যুত্থানের অপরিহার্যতা তৈরি হয়েছিল। সেখানে এই গণ অভ্যুত্থানে একটা স্বাধীন দেশে ভাই 69-এর ছাত্রনেতা তারা বাংলাদেশের উত্থান পতন সরাসরি দেখেছেন। আপনার 7ই মার্চ যদি পাকিস্তানিরা ডিসিশন নিত যে সোহরাওয়ার্দী উদ্যানে 2 একটা বোম মেরে দেবে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কতখানি এগিয়ে যেত।
পাকিস্তানিরাও তো সেটা করে নাই। আমাদের স্বাধীন দেশে গণতন্ত্র কিংবা নির্বাচন নিপীড়নের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা যেটা দেখেছি যে এই জুলাই অভ্যুত্থানে বাসার ছাদ থেকে হেলিকপ্টার থেকে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুলি করে মানুষ হত্যা করা হয়েছিল। তাহলে এই রকমের একটা জঘন্য গণহত্যা এর যদি আমরা বিচারটা না করি, তাহলে আমাদের দেশের গত এই 50 বছরের কার্যক্রমে যেটা দেখেছি, যেই শাসকরাই ক্ষমতা আসে সবাই রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করা এবং কেউ ক্ষমতা থেকে সহজে যেতে চায় না। তো আমরা যে এই এক দফা, বিশেষ করে এই জুলাই গণঅভ্যুত্থানের আগে 5ই অগস্টের আগে যে একটা এক দফার ঘোষণা এসেছিল যে এই ফাঁসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি হবে, আমাদের নির্বাচনকালীন সরকার, আমাদের নির্বাচন কমিশন কোন প্রক্রিয়ায় বিতর্কহীনভাবে আমরা গঠিত করতে পারি, আমরা কিভাবে একটা স্বাধীন একটা বিচার বিভাগ আমরা গড়ে তুলতে পারি, আমরা একটা মানবাধিকার কমিশন আমরা গড়ে তুলতে পারি, এই যে সংস্কারগুলো, এই প্রতিষ্ঠানগুলো, এইদিকে কিন্তু নজর আমি রাজনৈতিক দল কিংবা আমাদের ছাত্র নেতৃবৃন্দ, অন্যান্য যারাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, তাদের মধ্যে যতটা না দেখতে পাচ্ছি, তার চেয়ে নির্বাচন এবং নিজেদের লোক সেট করা, পুলিশে, আর্মিতে, বিভিন্ন মন্ত্রণালয়ে, আবার বিভিন্ন ধরনের লোক সেট করা, মানে সত্যিকার অর্থে আমি খুব মর্মাহত এবং অবাক হচ্ছি যে বিপ্লবোত্তর গণ অভ্যুত্থান পরবর্তী একটা দেশে যেভাবে আমাদের যে প্রত্যাশার কথা আপনি বললেন, সেখান থেকে বাস্তবতার আসলে অনেক ফারাক তৈরি হয়েছে কিনা? অবশ্যই ফারাক তৈরি হয়েছিল। এর জন্য আমি প্রথমে দায়ী করবো এই সরকারকে এবং সরকার প্রধানকে, যে যেখানে আনকন্ডিশনালভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে বিশ্ববাসী সম্মান করে, শ্রদ্ধা করে, আমাদের দেশেরও সমস্ত রাজনৈতিক দল, দেখেন দল মতের ঊর্ধ্বে থেকে বাংলাদেশ আর কখনো নেই, 71-এও এরকমের ঐক্য হয় নাই ভাই, আছেন 71 এরকম ঐক্য নেই, বাম ডান সবাই যে হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এমনকি ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলা, ধর্মীয় নেতারা সবাই দাঁড়িয়েছিল অগস্টের পূর্বে। তো তাদের এই সমর্থনে এই পতন হওয়ার পরে একটা সরকার গঠিত হয়েছে, অনেক আশা, একটা আকাশ, আপনি কি বলবেন যে পারদ সম প্রত্যাশা মানুষের মাঝে তৈরি ছিল যে ইউনূস যেই গভর্নমেন্টের হেড হবে, রাষ্ট্রের চেহারা অন্যরকমের পরিস্থিতি তৈরি হবে। কিন্তু দুঃখজনক যে 4 মাসে তার আমরা খুব বেশি পরিবর্তন দেখিনি, বরঞ্চ 4 মাসেও আমরা একটা বিশৃঙ্খলা, একটা নৈরাজ্যের মধ্যে আমরা রাষ্ট্র ব্যবস্থাকে দেখতে পাচ্ছি। সেখানে আমরা মনে করি যে আমরা বলছিলাম বারবার যে এইটা একটা জাতীয় সংকট, এই সংকট কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, দলের পক্ষে এককভাবে মোকাবেলা করা সম্ভব নয়। এইটাকে আন্দোলনের স্টেক হোল্ডারদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন, 6 মাসের জন্য করেন, 1 বছরের জন্য করেন, তারপরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে। সরকার কিন্তু ওই জাতীয় সরকার পথে হাঁটল না। মুক্তিযুদ্ধের পরেও যেভাবে সেই সময় শেখ মুজিবুর রহমানের প্রতি সবার একটা আর্জি ছিল যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট করার, সে সময় কিন্তু শেখ মুজিবুর রহমান করেন, শুধুমাত্র আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে। এমনকি 73 সালে আপনার যে নির্বাচন হয়েছে সেটা আপনারা দেখেছেন, সেই স্বাধীনতার পরে আমাদের এই মুক্তিযুদ্ধের অবিসাংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে এমন একটা নির্বাচন করতে হয়েছে, হেলিকপ্টার দিয়ে ভোটের বাক্স নিয়ে আসতে হয়েছে। তো আমরা ইউনূস সরকারেরও 4 মাসের কর্মকাণ্ডে খুব সন্তোষজনক হচ্ছে সেটা আমরা দেখি না, তবে তারপরেও আশা রাখতে চাই কিছুটা। কারণ এই কারণে যে ধরেন এখন সবচেয়ে প্রধান রাজনৈতিক দলকে মানে সাংগঠনিক সক্ষমতা, অন্যান্য অবস্থায় বিএনপি, তারপরে অন্যান্য দল যদি হিসেব করেন এই জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এই যে ছাত্ররা, এর একটা স্টেক হোল্ডার, সবাই কিন্তু বলছে যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশ আরেকটা খাদের পড়বে, সেখান থেকে উঠে আসা খুব মুশকিল হবে। এবার তো আমরা রিকভার করতে পেরেছি, যার জন্য প্রত্যাশাটা রাখতে চাই যে এখনো